আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠছে, পুতিন। স্বাধীন ইরান অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে, পাহলভি। বেইজিংয়ে শি জিনপিং কার্নি বৈঠক, কানাডা চীন সম্পর্ক নতুন মোড়ের ইঙ্গিত। ইরানকে একবার সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি, কাতার ও ওমান। গাজা শাসনের জন্য শান্তি পরিষদ গঠনের ঘোষণা ট্রাম্পের। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। ইরানের সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভ এবং ওয়াশিংটনের পক্ষ থেকে আসা মারণ সংহারের হুমকির মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার 15 জানুয়ারি নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে ইরান ও মার্কিন আধিকারিকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা লক্ষ্য করা যায়। বৈঠকে জাতিসংঘে ইরানের উপস্থায়ী প্রতিনিধি গোলাম হোসেন দারজি ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার সরাসরি অভিযোগ আনেন। তিনি স্পষ্ট জানান, ইরান কোনো সংঘাত চায় না, তবে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চূড়ান্ত এবং আইনগত জবাব দিতে তারা প্রস্তুত। তিনি মার্কিন হুমকিকে আইন বহির্ভূত আখ্যা দেন এবং এর পরিণতির জন্য ওয়াশিংটনকেই দায়ী করেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস ইরানে বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে রাখায় সেখানে নিহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ওয়ালস মন্তব্য করেন, ইরানের জনগণ এখন আগের চেয়ে আরও বেশি মাত্রায় স্বাধীনতার দাবি করছেন এবং বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া আসলে সরকারের নিজ জনগণের প্রতি ভীতির বহিঃপ্রকাশ। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মারণ হস্তক্ষেপের বারবার হুমকি দিয়েছিলেন, তবে বৈঠকের দিন মার্কিন প্রতিনিধিদের বক্তব্যে সেই সুর কিছুটা নরম দেখা গেছে। জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সহযোগী মহাসচিব মার্থা পোবি পরিষদকে জানান, গত বছরের 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভটি দ্রুত দেশব্যাপী গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। এতে ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রায় 18,000 মানুষকে আটক করা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলি দাবি করছে। পোবি এই প্রাণহানির ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান এবং আটকদের ওপর কোনো ধরনের মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য ইরানের প্রতি অনুরোধ করেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ আধিকারিকদের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাদের মধ্যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি অন্যতম। ওয়াশিংটনের দাবি, এই আধিকারিকরা বিক্ষোভ দমনে নিষ্ঠুর ভূমিকা পালন করছেন। বৈঠকে ইরানি আমেরিকান সাংবাদিক মাসিহ আলী নেজাদও বক্তব্য রাখেন এবং ইরান সরকারের এই দমনপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে এই আন্তর্জাতিক এই সংস্থাটির বৈঠক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দীর্ঘমেয়াদী সংঘাত ও উত্তেজনার নতুন এক চিত্র তুলে ধরে। বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠছে, পুতিন। আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মন্তব্য করেছেন। তবে ভেনেজুয়েলা ও ইরান পরিস্থিতি নিয়ে কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি, ইরানে চলমান বিক্ষোভ কিংবা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে পুতিন এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। হালকা হাসি দিয়ে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আমি মনে করি না কেউ এই নিয়ে দ্বিমত পোষণ করবে। দীর্ঘদিনের সংঘাতগুলি আরও তীব্র হচ্ছে এবং নতুন গুরুতর উত্তেজনা কেন্দ্র তৈরি হচ্ছে। ক্রেমলিনে পরিচয়পত্র পেশ করা নতুন রাষ্ট্রপতিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে, যা চলতি বছরে তার পররাষ্ট্র নীতি বিষয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য, পুতিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি। তিনি বলেন, আমরা এমনদের কাছ থেকে একতরফা ভাষণ শুনছি যারা শক্তির জোরে নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া, অন্যদের উপদেশ দেওয়া এবং আদেশ জারি করাকে বৈধ মনে করেন। তিনি যোগ করেন, রাশিয়া আন্তরিকভাবে বহুমুখী বিশ্বের আদর্শে প্রতিশ্রুত। পুতিন ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গঠনের রাশিয়ার প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আশা করি এই প্রয়োজনীয়তার স্বীকৃতি শীঘ্র বা পরে আসবে। ততদিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে তার লক্ষ্য অনুসরণ করবে।
ইউক্রেন যুদ্ধ ১৯৬২ খ্রিস্টাব্দের কিউবান মিসাইল সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে। স্বাধীন ইরান অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে, পাহলভি। ইরানে বর্তমান শাসন ব্যবস্থা পতনের পর একটি স্বাধীন ইরান গঠিত হলে দেশটি অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হবে, জানিয়েছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি। বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। পাহলভি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে, ইসরায়েল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বকে একত্রিত করবে। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি নতুন কূটনৈতিক কাঠামো গড়ে তোলা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের ইরান আন্তর্জাতিক সমাজে একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় এবং সহযোগিতামুখী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। বেইজিংয়ে শি জিনপিং কার্নি বৈঠক, কানাডা চীন সম্পর্ক নতুন মোড়ের ইঙ্গিত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে চীনের রাজধানী বেইজিংয়ে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করছেন। একসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অটোয়া ও চীনের মধ্যে টানাপোড়েনপূর্ণ সম্পর্কের পর কার্নির এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশ বছরের পর বছর ধরে চলা দূতাবাসিক বিরোধে জড়িয়ে পড়ার আগে শেষবার ২০১৭-তে জাস্টিন ট্রুডো চীন সফর করেছিলেন। কানাডা ও চীনের কর্মকর্তারা সফরটিকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। ২০১৮-তে মার্কিন অনুরোধে ভ্যাঙ্কুভারে হুয়াওয়ের একটি শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনার পর দুই দেশের সম্পর্ক চরম অবনতির মুখে পড়ে। বুধবার সন্ধ্যায় চীনে পৌঁছান প্রধানমন্ত্রী কার্নি। পরদিন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি কাতারের আমিরের সঙ্গে আলোচনার জন্য দোহায় যাবেন। চীন সফরকে কানাডার জন্য দ্বিপাক্ষিক বিরোধ পুনর্গঠন এবং নতুন অর্থনৈতিক সুযোগ অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানোর কৌশলের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পক্ষই ইঙ্গিত দিচ্ছে যে তারা অতীত উত্তপ্ত অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে চায়। কানাডায় হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তার গ্রেপ্তার এবং গুপ্তচর্যের অভিযোগে চীনে কানাডীয় নাগরিকদের আটক করার ঘটনাগুলোকে ঘিরে যে সংকট তৈরি হয়েছিল তা থেকে বেরিয়ে আসাই এখন লক্ষ্য। তবে সম্পর্কের পথে এখনও বহু সম্ভাব্য মতবিরোধ রয়ে গেছে। একদিকে অতীত অভিজ্ঞতা কানাডার জন্য একটি সতর্কবার্তা। অটোয়ার কোনো সিদ্ধান্তে বেইজিং অসন্তুষ্ট হলে তার পরিণতি কী হতে পারে তা আগেও দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজতে আগ্রহী হলেও কানাডার নেতৃত্বের মূল্যবোধ পশ্চিম বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেটা অনেক সময় বেইজিংয়ের সামরিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সংঘর্ষিক। এর পাশাপাশি কানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ এখনও রয়েছে। বর্তমানে বেইজিংয়ে কানাডীয় সাংবাদিকের সংখ্যা হাতে গোনা কয়েক, আর অটোয়া ও চীনের সম্পর্ক শীতল হওয়ার পর থেকে বড় কোনো কানাডীয় মাধ্যম সেখানে আর ফিরে যায়নি। দুই দেশের নেতাদের জন্য মূল চ্যালেঞ্জ হবে এমন একটি অভিনব ক্ষেত্র খুঁজে বার করা যেখানে উভয় পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। এক্ষেত্রে কার্নির সফর দুই দেশের চলমান বাণিজ্য বিরোধ মীমাংসায় একটি বাস্তব চুক্তির পথ সুগম করতে পারে। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং কানাডার নির্বাচনে হস্তক্ষেপের মতো সংবেদনশীল বিষয়গুলো কিভাবে সামাল দেওয়া হবে সেটাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা হবে। ইরানকে একবার সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি, কাতার ও ওমান। ইরানে আমেরিকি হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এ প্রচেষ্টা চালায়। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান। নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এই তিন দেশ। তিনি আরও বলেন, এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ইরানে প্রতিবাদকারীদের উপর সরকারের দমনপীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরব ও কুয়েটে অবস্থিত মার্কিন মিশনগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের সরকারের দমনপীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
অন্যদিকে তেহরানও পাল্টা হুমকি দিয়ে বলছিল হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং জাহাজে হারাগা খাবে। পারস্য উপসাগরীয় দেশগুলিতে যুক্তরাষ্ট্রের অনেকগুলি সামরিক ঘাঁটি এবং স্থাপনা রয়েছে। তবে বেশ কয়েকবার কড়া হুমকির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। তিনি জানান, অন্য পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে তিনি এই নিশ্চয়তা পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না। অনিশ্চিত এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতি এড়াতেই উপসাগরীয় দেশগুলি এই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, জানান সৌদি আরবের ওই কর্মকর্তা। তিনি বলেন, আমরা ওয়াশিংটনকে জানিয়েছিলাম যে ইরানের ওপর কোনো হামলা হলে এই অঞ্চলে ভয়াবহ প্রতিক্রিয়ার পথ খুলে যাবে। গাজা শাসনের জন্য শান্তি পরিষদ গঠনের ঘোষণা ট্রাম্পের। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দীর্ঘদিনের সংঘাত ও ধ্বংসযজ্ঞের অবসান ঘটিয়ে শাসন ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে একটি বিশেষ বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৬ই জানুয়ারি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি এই পরিষদকে সর্বকালের সবচেয়ে মহান এবং মর্যাদাপূর্ণ হিসেবে অভিহিত করে বলেন, খুব শীঘ্রই এর সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই পরিষদ গঠন মূলত যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবাল এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা অনুযায়ী গাজার প্রশাসনিক ও দৈনন্দিন শাসন কাজ পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়েছে, যা এই শান্তি পরিষদের সরাসরি তত্ত্বাবধানে কাজ করবে। ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই শান্তি পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং মাঠ পর্যায়ে এটি বুলগেরিয়ার প্রখ্যাত কূটনৈতিক নিকোলে ব্লাডেনোভের নেতৃত্বে পরিচালিত হবে। এই পরিকল্পনার লক্ষ্য হল গাজায় যুদ্ধবিরতি থেকে নিরস্ত্রীকরণ এবং একটি শক্তিশালী টেকনোক্র্যাট শাসনের মাধ্যমে এলাকাটি পুনর্গঠন করা। ইতিমধ্যে এই কমিটির নেতৃত্ব দেওয়ার জন্য রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি প্রশাসনের সাবেক উপমন্ত্রী আলী সাদকে নিয়োগ করা হয়েছে, যিনি বর্তমানে মিশরে অবস্থান করে গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় গাজার পূর্ণ নিরস্ত্রীকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যা মূলত হামাসকে লক্ষ্য করে করা হয়েছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে গাজা থেকে সকল অননুমোদিত অস্ত্রধারী কর্মীদের নিরস্ত্রীকরণ করা হবে এবং সেখানে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম এই কমিটি গঠনকে সঠিক দিশায় একটি পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে সশস্ত্র গোষ্ঠীটি গাজার প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত। তিনি বলেন যে এখন এই কমিটিকে ক্ষমতায়ন করা এবং মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। তবে গাজা থেকে ইসরায়েলি সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করার মতো জটিল রাজনৈতিক ইস্যুগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। যদিও গত বছরের 10ই অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তা বারবার লঙ্ঘন করে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭১,৪০০ জন ফিলিস্তিনি মৃত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে প্রকৃত মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে পারে। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ট্রাম্পের এই শান্তি পরিষদ কতটুকু কার্যকর হয় এবং ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি সরে যায় কিনা, সেটি এখন বিশ্ব সম্প্রদায়ের মূল দেখার বিষয়।